এটা আপিল চলে কিনা। নরমালি ডিক্রির বিরুদ্ধে কি আপিল? ডিক্রির বিরুদ্ধে নরমালি কি আপিল না? এটাই তো নিয়ম যে ডিক্রির বিরুদ্ধে আপিল। যদি কোথাও বলা থাকে যে আপিল চলে না, তাহলে এটা আইনে যদি বলা থাকে এটা তখন রিভিশনে যাবে। তো নরমালি আমি দেখলাম যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একটা ডিক্রি দিল, তো আমি দেখলাম যে এটা আপিল হবে, যেহেতু ডিক্রি আইনে বলা নাই যে এই ডিক্রির বিরুদ্ধে কি আপিল চলবে না, এরকম কোথাও বলা নাই। আচ্ছা, এবারে আমি দেখবো কি মূল্যবান দেখবো যে আপিলটা আমি কি ডিস্ট্রিক্টে করবো না হাইকোর্টে করবো, এই তো। এবারে মূল্যবান দেখলে আমি দেখলাম এটা 10 কোটি টাকা। তো আমার ডিস্ট্রিক্টে করতে হলে 5 কোটি টাকা, কত? 5 কোটি টাকা। তাহলে আমাকে তো ডিস্ট্রিক্টে করা যাচ্ছে না, আমাকে কোথায় করতে হবে? হাইকোর্টে করতে হবে। এবার হাইকোর্টে আমি তো এটা তো তাহলে আপিলে করবো, আপিল তো আগে ঠিক করলাম, তখন তো রিভিশন হচ্ছে না, আপিল হবে। বুঝতে পারছেন? তখন আপিল হবে। তাহলে এটা হচ্ছে আপনার বিষয় যে আপনি আপিল হবে না রিভিশন হবে, এটা বেসিক বিষয়টা বুঝতে পারেন, না হলে তো আপনি রিভিশনের জায়গায় আপিল, আপিলের জায়গায় রিভিশন দেখতে যাই লিখে এটা তো কাটা হয়ে গেল। হ্যাঁ, কাজ এটা গেল। তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা, আমরা তাহলে প্রশ্ন করে আগাই। হ্যাঁ, আমরা বেসিক কথাবার্তা কিন্তু এই 2 ক্লাসে হয়ে গেছে, মোটামুটি 115 নিয়ে আলাপ করছে, মোটামুটি ঠিক আছে। এখন আমরা প্রশ্নে ঢুকলাম। গত ক্লাসে একটা প্রশ্নে ছিলাম, আর এই আমরা প্রশ্নে ছিলাম, তো সেই জন্য আমরা বলছি যে একটা প্রশ্ন দেওয়া হবে, সেটা লিখবেন, ওটার উপর আলোচনা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন তাহলে আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা এখানে দেখেন, আপনারাও যারা অনলাইনে আছেন আপনারা প্রশ্নটা পেয়েছেন কিনা তো জানি না, বইপত্র থাকলে একটু রাখেন, আর না হলে আমাদেরকে শুনেন। হ্যাঁ, 14 সালের প্রশ্ন। সেখানে কি বললো? এ ফাইল মানি স্যুট নাম্বার 1 of 2017 নাকি? আচ্ছা, ইন দা ফার্স্ট কোর্ট অফ দা জয়েন্ট ডিস্ট্রিক্ট সিলেট। তাহলে জয়েন্ট ডিস্ট্রিক্ট সিলেটের কোর্টে কি করলো উনি? একটা হয়ে গেল। আচ্ছা, এ ফাইল মানি স্যুট নাম্বার 1 of 2017 in the first court of the joint district সিলেট on 1st January 2017। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। আচ্ছা, summons was duly served upon B, but he did not produce the same। বুঝা গেছে? তাহলে বি বরাবর সামন স্টার্ট করা হয়েছে, বাট তিনি কি করলেন না? কন্টেস্ট করলেন না। তাহলে the suit was ultimately declared expert। তাহলে এক্সপার্ট একতরফা কি হয়ে গেল? ডিক্লেয়ার হয়ে গেল। কত তারিখে? 12 জানুয়ারি 2018। 12 জানুয়ারি 2018 তে কি হয়ে গেল? একতরফা ডিক্লেয়ার হলো। আচ্ছা, on 1st July 2018, জানুয়ারিতে ডিগ্রি হলো এক্সপার্টি, জুলাইতে গিয়ে বি filed miscellaneous case number 8 of 2018 against A in the trial court under Order 9 Rule 13 of the Code of Civil Procedure for setting aside the experty degree। খেয়াল আছে? ওই যে আপনার একতরফা রায়ের বিরুদ্ধে একতরফা রায় স্যাটিসফাইড করার জন্য অর্ডার 9 রুল 13 খেয়াল আছে তো? যখন একতরফা রায় হয়ে যায় সেটা স্যাটিসফাইড করার জন্য সেখানে বলা আছে ওই অর্ডার 9 এবং রুল 13 একটা কি করলেন? উনি মিসকেস ফাইল করলেন। হ্যাঁ, একটা মিসকেস ফাইল করলেন কি জন্য? ফর সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিগ্রি, অ্যালেজিং দ্যাট কি অভিযোগ আনলেন সেখানে তিনি? দ্য সামন্স ওয়াজ নট ডিউলি সার্ভ আপন হিম। তাহলে সামন্স তার উপর কি যথাযথভাবে জারি করা হয় নাই। আচ্ছা, and by fraudulent submission of the summons the plaintiff obtained the experty degree। তাহলে প্রতারণামূলক যে সামন্সের যে সাবমিশনসটা, এটা হলো কি? ফ্রডুলেন্ট, প্রতারণামূলক। এটা দিয়ে উনি কি অর্জন করলেন, কি হাসিল করলেন? এই এক্সপার্টি ডিগ্রিটা হাসিল করলেন। হ্যাঁ, আচ্ছা, এই অভিযোগটা আছে। However, B came to know about the expertise degree when notice of attachment of his house was served। তাহলে কখন জানলো? যখন তার বাড়ির যে ওই যে অ্যাটাচমেন্টের, হ্যাঁ, অ্যাটাচমেন্টের নোটিশ গেল, তখন তার মুশকিল কি হলো এটা, তখন সে জানতে পারলো যে এটা তো এক্সপার্টি হয়ে এখন অ্যাটাচমেন্টের জন্য চলে আসছে। আচ্ছা, তখন সে জানলো when notice of attachment of his house was served upon him in connection with the money execution case number 10 of 2018। তাহলে ওই যে মানি সুদ ছিল, খেয়াল আছে তো?
মানি স্যুট করলে এখন এক্সিকিউশন কেস করতেছে, সেই এক্সিকিউশন কেসে গিয়ে তার কি অ্যাটাচমেন্টের অর্ডার হয়ে গেছে, যখন অ্যাটাচমেন্টের নোটিশ গেল তখন সে জানতে পারলো যে এক্সপার্টি একটা ডিক্ট হয়ে গেছে। অ্যারাইজিং আউট অফ মানি স্যুট নাম্বার 1 of 2017, 1 of 2017। আচ্ছা, এরপরে এ contested the case by filing written objection। ওই যে তাহলে খেয়াল রাখেন রিটেন অবজেকশন ওয়ার্ডটা কি, শব্দটা কি, রিটেন অবজেকশন। আর প্রথমে সুটের বিরুদ্ধে যেটা দেওয়া হয় হলো রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট খেয়াল আছে, রিটেন স্টেটমেন্ট। তাহলে রিটেন অবজেকশন রিটেন স্টেটমেন্ট দুইটা জিনিস। তাহলে রিটেন স্টেটমেন্ট কখন দেয় সুটে দেয়। যেমন এই যে যদি মানি সুটে যদি সে ওই যে বি যদি আজকে আপনার জবাব দিত তাহলে এটা তো রিটেন স্টেটমেন্ট। আর যখন এরকম আপনার মিসসেলেনিয়াস ইস্যুতে যে একটা অ্যাপ্লিকেশন দিলেন, একটা মিসসেলেনিয়াস দিন, তখন হলো রিটার্ন অবজেকশন। আপনি দেখবেন আপনি যখন অর্ডার 39 রুল 1, আপনি যখন অর্ডার 39 রুল 1 এ কি চান, ইনজাংশন চান, টেম্পোরারি ইনজাংশন চান, একটা অ্যাপ্লিকেশন দেন না, দেওয়ার পরে অপর পক্ষ আবার আপত্তি দেয়, কি রিটার্ন অবজেকশন দেয়, আপত্তি, ওই অ্যাপ্লিকেশনের উপর আপত্তি দিয়ে। তো এই আপত্তি দিচ্ছে রিটার্ন অবজেকশন কন্ট্রোভার্টিং দ্য ম্যাটেরিয়াল এলিগেশনস। কন্ট্রোভার্টিং কি মানে বিরোধিতা করে, হ্যাঁ কন্ট্রোভার্ট করে, হ্যাঁ আচ্ছা, ম্যাটেরিয়াল এলিগেশনস ইন দ্য কেস স্টেটিং দ্যাট the summons was duly served upon the defendant petitioner। অর্থাৎ তার উপরে ডিপেন্ডেন্ট পিটিশনার মানে হলো বিসকেসের পিটিশনার, ডিপেন্ডেন্ট হলো কোথায়, সুটে, ডিপেন্ডেন্ট হলো কোথায়, মানি সুটে। তাহলে এগুলো মিলাই দেখতে হবে, এগুলো কিন্তু অনেকটা অঙ্কের মতো, খেয়াল করছেন। তাহলে আপনাকে এগুলো একটার সাথে একটা মিলাইতে হবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট হলো মানি সুটে, পিটিশনার হলো কোথায়, মিসকেসে। সে তো এখানে ডিপেন্ডেন্ট ছিল, এক্সপার্টি হয়ে গেল, পরে সে মিসকেস করলো পিটিশনার। তাহলে উনি রিটার্ন অবজেকশন দিয়ে বলতে চাচ্ছে যে না, তার উপরে যথাযথভাবে কি হয়েছে, সামন্স সার্ভ করা হয়েছে, হ্যাঁ সার্ভ করা হয়েছে, হ্যাঁ জারি করা হয়েছে। আচ্ছা, তারপরে বললো summons was duly served upon the dependent petitioner to the process server of the court। তবে হলো জারিকারক আছে না, প্রসেস সার্ভার আছে না, মাধ্যমে ডিউলি হয়েছে, ওনার করতে হলো এটা ডিউলি হয়েছে। তো ভালো, নেমলি ও আচ্ছা তার নামও বলে দিন, নেমলি সি, কি প্রসেস সার্ভারের নাম কি, সি। যে সি নামক কোর্টে যে প্রসেস সার্ভার আছে তার মাধ্যমে ডিউলি এটা সার্ভ। আচ্ছা আচ্ছা, তারপরে by its judgment and order dated 12 February 2022 the trial court allowed the miscellaneous case। তাহলে ট্রায়াল কোর্ট কি করলো, এলাও করলো, কোনো অবজেকশন কি আপত্তি মানলেন না। মিসেলেনিয়াস কেস এলাও করা মানে কি, ওই যে এক্সপার্ট সার্টিফিকেট বাতিল হয়ে মিসেলেনিয়াস কেস এলাও করে দিলেন, ওনার যে রিটেন অবজেকশনের যে বয়ান যে ডিউলি সার্ভ করা হয়েছে এটা উনি মানলেন না ট্রায়াল কোর্ট, এবং উনি ধরে নিলেন না সামন্স ওয়াজ নট ডিউলি সার্ভ নাকি। সেই কারণে উনি কি করলেন, দ্য ট্রায়াল কোর্ট অ্যালাউড দ্য মিসলেনিয়াস কেস নাম্বার 8 of 2018 and reversed the ex parte decree। ex parte decree passed in money suit number 1 of 2017। তাহলে মানি সুট 1 of 2017 তে যে ex parte decree এটা রিভার্স করে দিলেন। হ্যাঁ আচ্ছা, এখন এ অ্যাপ্রোচে ছিল, তাহলে একে এ আমাদের কাছে আসলো নাকি, ফর সিকিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ from the High Court division। এবারে একে আমাদের কারণ এই তো একটা এক্সপার্ট কি পাইছিল না, শেষ শেষ হয়ে কি হলো, আবার সুট জীবিত হয়ে গেল, ওটা বাতিল হয়ে গেল। এখন আবার তাকে বললো যে তুমি রিটেন স্টেটমেন্ট দাও, জবাব দাও, এটা আমি শুনবো, উভয় পক্ষে শুনানি অবধি করবো। এখন আসেন এবার আপনারা মাথায় রাখবেন, তাহলে এখন এই যে আমাদের কাছে আসলো, প্রথম কথা হলো এখন এর জন্য আমরা কি করতে পারি নাকি। তাহলে আমরা দেখবো সর্বশেষ যে অর্ডারটা, এটা কার অর্ডার, সর্বশেষ অর্ডার জয়েন্ট ডিস্ট্রিক্ট, হ্যাঁ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের অর্ডার, উনি আসলেন। তো কি অর্ডার ছিল এটা, হ্যাঁ অর্ডারটা কেন এলাও না, এই এলাওটা আইনসঙ্গত হবে না। হ্যাঁ এই জন্য এটাকে হ্যাঁ এখন এখন এটা তো ঠিক আছে, এটা তো আমরা বুঝছি করতে হবে, কিন্তু এখন আমরা
হিসাব মিলাইতে হবে, যে হিসাব মিলাইতে হবে। না, আমরা সর্বশেষ কোড দেখবো প্রথমে, যে সর্বশেষ কোডটা হলো কে, কে এখানে, কে এখানে, কে আন্দাজ করার তো দরকার নেই। এখানে কি কে দিল, আপনার এলাও করলো কে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এলাও করলো নাকি? আচ্ছা, এখন এটা এটা কি জিনিসটা, কি জিনিসটা, কি অর্ডার না ডিক্রি? হ্যাঁ বলেন, হ্যাঁ এটা কি ডিক্রি? আপনার ডিক্রি, আপনার অর্ডার, আপনার এটাই তো, মানে আপনি পয়েন্টে পয়েন্টে আসেন। আপনি তো মুখস্থ, এখানে রিভিশন আছে, রিভিশন করতেছি, জন্য রিভিশন হবো, এ কথা বলে তো হবো না। এখন কেন রিভিশন হবো ভাই, কি হবে এটা তো মিলাইতে হবে আপনাকে। হ্যাঁ, আমার কথা বলছেন, এই রিজনিংটা লাগবে, রিজনিংটা লাগবে, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এই রিজনিংটা লাগবে, তাহলে আপনি নতুন একটা প্রশ্ন আসলে দেখতে পারবেন নাকি? তাহলে তো পারবেন না। তাহলে আসেন, এবার আসেন আমরা তাহলে কিভাবে আগাবো, আমার কথা বলুন। এবার আসেন, আমি তো কিছুক্ষণ আগে বয়ান দিলাম একটা ভালো বয়ান, কি আপনি আপনি দুটা কোড দেখলে রিভিশন দেখবেন নাকি? একটা বয়ান দিয়ে দিলাম, দুটা কোড দেখলে রিভিশন দেখবেন। তো দুইটা কোড, যদিও এখানে দুইটা কোড, মানে দুইটা জাজমেন্ট আছে, দুইটা অর্ডার আছে যেটাই বলেন, বাট কোড একটাই, কোড একটাই, অর্ডার ইয়ে কিন্তু দুইটা। হ্যাঁ, হ্যাঁ, জাজমেন্ট বলেন বা অর্ডার বলেন, দুইটা, দুইটা স্টেপ হয়ে আসছে, কিন্তু কোড একটা নাকি? আমরা যদি ওইটাও ধরি, তাহলে ওই দিক দিয়ে আমরা ধরি যে না, দুইটা স্টেপ পার হয়ে আসছে রিভিশন, কিন্তু ওইটাও এখানে একেবারে এক্সক্লুসিভ ডিসিশন না। তাহলে এক্সক্লুসিভ ডিসিশন আমাদেরকে দেখতে হবে যে সর্বশেষ অর্ডারটা কে দিল। এক, আমরা দেখতেছি কে দিল, জয়েন্ট ডিস্ট্রিক্ট নাকি? আচ্ছা, জয়েন্ট ডিস্ট্রিক্ট যদি অর্ডার দেয়, তাহলে আর হলো কি দিল। এর আগে আরেকটা কথা আছে, এটা কি ডিক্রি না অর্ডার, আগে তো এটা ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে নাকি? ডিক্রি হলে আমরা দেখবো যে হ্যাঁ, প্রথমে ডিক্রি দিল, এটা ঠিক আছে, পরেরটা আমরা তো পরেরটার ইস্যু, আমরা কিন্তু আগেরটার ইস্যু না, সর্বশেষটা। তাহলে দেখ, সর্বশেষটা কিন্তু অর্ডার, জাজমেন্ট এন্ড অর্ডার, জাজমেন্ট হবে, জাজমেন্ট এন্ড ডিক্রি না, জাজমেন্ট এন্ড অর্ডার। এটা কিন্তু একটা রায় হবে, রায়ের মাধ্যমে তো উনি মিসেলেনিয়াস কেসটা এলাও করবে, কিন্তু জাজমেন্ট এন্ড অর্ডার, নট জাজমেন্ট এন্ড ডিক্রি। তাহলে আমরা দেখতে পেলাম একটা অর্ডার নাকি, অর্ডার। এখন সর্বশেষ অর্ডার, ওকে। আর একটা তথ্য বার করতে হবে, এটা কোন কোর্ট, তাহলে দেখলাম জয়েন্ট ডিস্ট্রিক্ট না। এবার আসেন, আমরা তখন অর্ডার দেখে আমরা দেখবো যে এই অর্ডারের বিরুদ্ধে আপিল চলে কিনা, এই অর্ডারের বিরুদ্ধে আপিল চলে কিনা, বুঝতে পারছেন? এখন এই অর্ডারের বিরুদ্ধে আপিল চলে কিনা, এটা হলো কথা। এখন আসেন, এখন আপিল চলে কিনা এটা কোথায় পাবো আমরা, অর্ডারের বিরুদ্ধে আপিল চলে কিনা এটা কোথায় পাবো, কোথায়? সিপিসি কই, সিপিসি আনেন, এই সিপিসি দেন, আমার সিপিসি দেন, এই যে দেখেন, বইপত্র দেন না, সিপিসি দেন, বইপত্র এখানে থাকবে সব। হ্যাঁ দেন, সিপিসি আছে, আপনারাও নাই যেমন, আরে মুশকিল, অস্ত্র ডাল পালা ছাড়া সব আছে। এখন আমার এই সব নিয়ে আসতে হবো, কান্দে বোঝা করে নাকি সবার জন্য, না সব খাতা নিয়ে আসতে হবো, বই নিয়ে আসতে হবো, যেহেতু যেহেতু দায়িত্ব নিচ্ছি, আর এটাও নিতে হবে, এছাড়া উপায় নেই। যেহেতু হাইকোর্টের উকিল বানানোর দায়িত্ব নিচ্ছি, স্যার আপনি খাতা কলমের দায়িত্ব সব নেন, বইপত্র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আছে, আছে, এটা তো অবশ্যই আছে, নাই কেন? এবার আসেন, তাহলে আমার কথা হলো এটা, আমরা এভাবে এভাবে আগাইতে হবে, প্রশ্ন ধরে ধরে। হ্যাঁ, এবার আসেন, তাহলে আমরা দেখবো যে অর্ডার, আমরা এটা দেখলাম অর্ডার। এখন আমরা তো দেখবো কিছু আছে না অ্যাপিলেবল অর্ডার, খেয়াল আছে? যদি অ্যাপিলেবল অর্ডার হয় তাহলে তো আমি আপিল করবো, আর অ্যাপিলেবল অর্ডার না হলে না আমি রিভিশন করবো নাকি? তাহলে আসেন, আমরা কোথায় পাবো এটা, এটাও তো জানতে হবে, কোথায় অর্ডার। যান, এখানে যান, বই তো একটা, কেমনে যাবেন? হ্যাঁ, না, না, অর্ডার অ্যাপিলেবল অর্ডার আছে, আচ্ছা, কত অর্ডার, কত অ্যাপিলস ফ্রম, হ্যাঁ, অর্ডার কত, এটা অ্যাপিলস ফ্রম অর্ডারস আছে না, কত এটা, কত 43, অর্ডার 43, রুল 1 আছে তো নাকি? আসেন, an appeal shall lie from the following orders, from the following order বলা আছে, shall lie। হ্যাঁ, an appeal shall lie, এই যে সামনে বইটা থাকলে দেখতেন, মাথার মধ্যে ঢুকতো। হ্যাঁ, জীবনের সিপিসি কত দেখছি, কত অর্ডার করলেন, কিন্তু মাথাকে বোঝে না, দুঃখ করেন না, বইয়ের সাথে সংযোগ নাই। হ্যাঁ, ওগুলো খালি নোট দেন, নোট দেন। হ্যাঁ, আচ্ছা, আসেন, কি করা, এখন শুনেন, তাহলে an appeal shall lie from the following orders,
under the provisions of section 104 ও ওই যে অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল সম্পর্কে কিছু বলা আছে, কিছু কথাবার্তা আছে সেকশন। ওকে, নেমলি এবার আসেন বলতেছে, এই যে দেখেন প্রথমে বলা হচ্ছে an order একটা অর্ডার কিসে আন্ডার রুল 10, এটা সব আছে, এটা লিখতে হবে না, বই আছে, আপনি যার বই দিবেন আর মনোযোগ দিবেন কোথায় কি আছে এটা জানবেন এতটুকু নাকি ভাই। এখানে তো আমাদের সুবিধা হলো কি, আমাদের সুবিধা হলো আপনারা তো কোনোদিন মক ক্লাসে কয় না স্যার এইটা কই আছে কোন, এটা কই আছে কোন, কোন আইনের কোন ধারার কোথায় সমাধান, এটা আরে কোন, এটা বলেন নাকি? নাকি জজ সাহেবে বলে উকিল সাহেব যেহেতু আইন সাহেব যেহেতু ধরলাম, দেখি কোন আইনের কোন ধারায় কোন জায়গা আছে কিচ্ছু দেখা যাবে না, বলেন এরকম হয় নাকি? জজ সাহেবের বই দেখান, আপনি মুখস্থ করলে এটা বিশ্বাস করেন না, বলে আপনি মুখস্থ করলেন মাইনর এটা আমি জানি না, আপনার জানা কিচ্ছু হবে না, বই দেন, বই আছে এটা দেখা, তাহলে সেটা সুন্দর না? মানে ওনার কথা হইলো আপনি আগে বই দেখান। যেমন আজকে আমরা একটা মামলা করছি, আমরা ইয়েতে কোয়াশমেন্ট করছি, হ্যাঁ যাক, এটা তো সিভিলের ক্লাস, কোয়াশমেন্টের আলাপ চলে আসতেছে, কোয়াশমেন্ট আমাদের ভুল এসে পাইছি কিন্তু আমরা আজকে দুদকের মামলা, বুঝছেন তো? এটা হলো জীবন বীমা কর্পোরেশনের এমডি আমাদের পিটিশনার আর কি, হ্যাঁ। তো ওনারা একটা নিয়োগ পরীক্ষা নিচ্ছে, ওই যে অফিস সহকারী আরো কি কি কম্পিউটার অপারেটর তো উনি যেহেতু এমডি, বিং এমডি, উনি হলো নিয়োগ কমিটির চেয়ারম্যান, আরো কয়েকজন ছিল, টোটাল 6 জন। তো ওনারা একটা প্রশ্ন বানাইছে, প্রশ্ন বানানোর পরে এখন এমসিকিউ পরীক্ষা নিচ্ছে, নেওয়ার পর একটা অভিযোগ আসলো যে দুর্নীতির অভিযোগ। কি দুর্নীতি? যে ওনারা প্রশ্নের একটা বিশেষ প্যাটার্ন মেনটেন করছে, প্রশ্ন এবং উত্তরের একটা বিশেষ প্যাটার্ন মেনটেন করছে, বুঝতে পারছেন? যে 100টা প্রশ্ন যদি থাকে, যেসব প্রশ্নের পিছনে মনে করেন যে আপনার 5 আছে, 5 যেমন 15 5 আছে, 25 5 আছে, 45 5 আছে, 35, বুঝতে পারছেন? 55 65, হ্যাঁ। তাহলে যেসব প্রশ্নের পিছনে 5 আছে 500, তাদের উত্তর বি। যেসব প্রশ্নের পিছনে 6 আছে তাদের উত্তর সি। তাই বুঝেন নাই? তাহলে 6 16 26 36 যেসব প্রশ্ন এইভাবে আর কি, বুঝছেন? একটা প্যাটার্ন মেনটেন করছে ওনারা। এটা কেমনে যারা বা জানছে যে কি এটা তো একটা প্যাটার্ন মেনটেন করে হয়েছে, তো তখন হয়তো ওনারা তাদের পছন্দের প্রার্থীকে বলে দিবে যে এই প্যাটার্নে এটা উত্তর, এবার তুমি মুখস্থ দিয়ে দাও। অভিনব কিন্তু ব্যাপারটা নাকি? হ্যাঁ, ব্যাপক ক্রিয়েটিভ একটা ব্যাপার না, এটাকে পুরস্কৃত করা দরকার। পরে এখন আমরা আমরা এই মামলাটা আমরা এই লোকগুলা যখন ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে তখন আমরা এই মামলাটা ডিল করছি, জামিন করেছি, আগাম জামিন নিচ্ছি, লোয়ার কোর্ট থেকে জামিন করেছি, একদিনের জন্য কিন্তু ওরা জেলে যাইতে পারে, বুঝতে পারছেন? এখন এসে আমরা এটা কোয়াশিং নিচ্ছি। আমাদের কথা হইলো যতই প্যাটার্ন হোক, যতই যেটা হোক, কিন্তু শুধু এটার কারণে অফেন্স কনস্টিটিউট হয় না, কারণ অফেন্সের একটা সংজ্ঞা আছে না, দুর্নীতির একটা সংজ্ঞা আছে, অফেন্সের সংজ্ঞা আছে অ্যাজ পার ল, সেভাবে যেভাবে আছে শুধু প্যাটার্নের কারণ। এখানে হলো যে কি প্যাটার্নটা মেনটেন, বাট প্যাটার্নটা দিয়ে কারোকে এটা সরবরাহ করে টাকা নিচ্ছে, বেনিফিটেড হয়েছে, কেউ নিয়োগ প্রাপ্ত হয়েছে, এরকম কিছু নেই, তাই না? বুঝতে পারছি। তখন আমরা এটা দিয়ে কি করলাম যে আমরা কোয়াশিং এ আসলাম আজকে, হ্যাঁ কোয়াশিং এ এসে তো আমরা এখানে আপনার কোয়াশমেন্টে গিয়ে আমরা আপনার রুলেস্ট হয়ে গেছে। তো যেটা বলতে চাইলাম যে আপনি এই পয়েন্টটা কি জন্য না আসলো, এই পয়েন্টটা কি জন্য বললেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বই। তাহলে এখন আসে, এখন আমরা বলতেছি মাইলর এটা আইনের পারভিউতে আসে না, আইনের যে সংজ্ঞা এখন না, আপনি মুখে বললে হবে না, বই দেন, বই দেন। তা আমরা নিয়ে গেছি বই একটা ভুল ক্রমে, অর্থাৎ অন্যগুলো বড় বই একটা। এখন তো মুশকিল, এখন 10 এবার পরে বলে যে না বই ছাড়া তো আমি দেখবো না। আগে বুঝেন আমরা পড়তেছি তাও বলতেছে না আমাদেরকে বই দেন। মানে আমি কি বুঝাতে চাচ্ছি, সবকিছু স্বচ্ছ ক্লিয়ার, একবার দেখে দেখে দেখবো, বই দেন, বই আমাদেরকে দেন। পরে দেখলো, পড়াইলাম, পড়ানোর পরে বললো যে ফাইন, ওকে দিয়ে দিল রিলেস্টে যে অফেন্স যেহেতু কনস্টিটিউট মানে এটা হবে না, চলবে না, এটা ক্লিয়ার অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট, 561 এতে আছে, ঠিক আছে? and for securing ends of justice the imperial proceedings is liable to be quashed। কথাটা বুঝছেন? যাই হোক রিলেস্টে দিই, তাহলে আমার পয়েন্ট হলো কি ভাই, পয়েন্ট হইলো আপনি আপনি এটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা আসেন, তাহলে এখানে প্রথমটা হলো রুল 10 অর্ডার 7, রুল 10, ওকে, এখানে কিন্তু সিরিয়ালে দেওয়া আছে, বুঝছেন? এরপরে হলো রুল 10 অর্ডার 8, এরপর রুল 9, আমাদেরটা কত, রুল 9 কত, প্রশ্নের কত ছিল রুল
এই যে দেখেন রুল 9 অর্ডার 13 আর নাই, বুঝতে পারছেন? রুল 9 এ শুধু কি আছে, অর্ডার 9 একটা আছে কিন্তু 13 নেই। আমার কথা বুঝছেন? তাহলে অঙ্কটা মিলতেছে, তো এই অঙ্ক তো এইভাবে মিলাইতে হবে না। এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সর্বশেষ যে অর্ডার, এটা কি অর্ডার না ডিক্রি? এটাই তো দুটো জিনিস আইডেন্টিফাই করতে হবে, এটা কি ডিক্রি না অর্ডার। তাহলে আমরা একমত হলাম এটা একটা অর্ডার নাকি জাজমেন্ট এন্ড অর্ডার। শুধু অর্ডার হইতে পারে অথবা জাজমেন্ট এন্ড অর্ডার হইতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে এই অর্ডারের বিরুদ্ধে কি আপিল চলে কিনা। যখনই অর্ডার হবে তখন দেখতে হবে যে এই অ্যাপিল, হ্যাঁ অ্যাপিলস ফ্রম অর্ডারস এর মধ্যে পড়ে কিনা। তাহলে তো আপনি রিভিশনে যেতে পারবেন না, আপনাকে অ্যাপিল করতে হবে। তখন আমরা এসে দেখলাম যে না, আমার এখানে তো এটা পড়ে না, আমার অর্ডার নাই, রুল 13 এখানে নাই, তাহলে যে অ্যাপিলের কোনো সুযোগ নাই। তখন কি হবে? রিভিশন। তখন কি হবে? রিভিশন। এবার আমরা দেখলাম যে এই অর্ডারের বিরুদ্ধে কি হচ্ছে? রিভিশন। কথাটা বুঝলেন? এবার আমি দেখবো এই রিভিশনটা তো ডিস্ট্রিক্ট হয়, হয় না? এবার তো আরো একটা প্রশ্ন আছে, কথাটা বুঝলেন? ডিস্ট্রিক্টে হয় কিনা রিভিশন? প্রথম ক্লাস তো করেন না, এখন করলা তো আস্তে আস্তে বুঝবো। করছেন আপনি? ওই যে 115 2 3, হ্যাঁ, তাহলে ডিস্ট্রিক্টে হয়, এডিশনাল ডিস্ট্রিক্ট রিভিশন শুনে, ডিস্ট্রিক্টে তো রিভিশন শুনে, তো তখন কি হবে? তাহলে এখন আমাকে দেখতে হবে কি যে এটার বিরুদ্ধে কোথায়, হ্যাঁ আর্থিক এখতিয়ার দেখতে হবে। এবার আসেন, হ্যাঁ এবার আসেন 115-তে যান। এবার 115-তে যান। আসেন না, বইপত্র তো নাই, 115-তে আসেন। আসেন 115। এবার 115 কি বলছে? 115 কি বলছে? আসেন। 115 কি বলছে? 115-তে চলে যান। আসেন। হ্যাঁ, এখানে হ্যাঁ, এখন 115, তাহলে আমরা এখন চলে যাইতে হবে 115 একে। 115 একে কি বলছে, কার কার এর বিরুদ্ধে যাবে নাকি? ওখানে ডিক্রি অর্ডার দুটাই আছে, অর্ডার এবং ডিক্রি কি আছে? দুটাই কিন্তু আছে, অর্ডার এবং ডিক্রি দুটাই আছে, আবার শুধু অর্ডারও আছে। তাহলে আপনি দেখেন, the High Court Division may, on the application of any party agree, call for the record of any suit or proceedings in which a decree or an order, এই দুইটা, a decree or an order has been passed, পাস করা হলো বাই এ কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ অর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তাহলে ডিক্রি এবং অর্ডার হলো কার? ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। or a decree has been passed by a court of, or a decree has been passed by a court of joint district judge, হ্যাঁ, তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, from which no appeal lies। তাহলে আপনার ডিস্ট্রিক্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট এবং এডিশনাল ডিস্ট্রিক্টের হলো কি ডিক্রি এবং অর্ডার, দুটার ক্ষেত্রে যখন অ্যাপিল চলে না, যখন অ্যাপিল চলে না তখন গিয়ে, যদি অ্যাপিল চলে তাহলে অ্যাপিলে যাইতে হবে। আর হলো আপনার অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তাদের ডিক্রির ক্ষেত্রে, কোথায়? হাইকোর্ট যদি, যখন অ্যাপিল চলে না, যেমন ডিক্রি দিল, যেমন মনে করেন যে ওই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি সেকশন 9 এ একটা ডিক্রি দেন, যদি দেখি যে এই ডিক্রির বিরুদ্ধে যদি অ্যাপিল না চলে, তখন গিয়ে কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশনে চলে যাবে। হ্যাঁ, আর এখন আসেন, এখন আমরা এখানে কেন যাচ্ছি? এখন আমাদের এখানে এই অর্ডারের বিরুদ্ধে, আপনি যখন দেখলেন এটা অ্যাপিলেবল অর্ডার না, এটার বিরুদ্ধে তো আমার আর কোনো কিছু করার সুযোগ নাই, আমি তো আপিল করতে পারতেছি না। তখন আমাকে কি করতে হবে? রিভিশন করতে হবে, এবং রিভিশন করতে হলে আমাকে কোথায় করতে হবে? হাইকোর্ট ডিভিশনে করতে হবে। তো এখন আপনি এই যে প্রশ্নটা, আপনি প্রথমত দেখবেন যে সর্বশেষ অর্ডারটা কে দিবে, কি দিল, এবং দুইটা জিনিস দিবে, একটা হলো হয় অর্ডার দিবে, নাহলে ডিক্রি দিবে। অর্ডার দিলে আমি চলে যাব যে এটা কি অ্যাপিলেবল অর্ডার দিবে। এখানে আপনার ওই যে 43 তে একটা লিস্ট আছে, এই লিস্টটা একটু কি করবেন ভাই, আপনারা একটু এই টেবিলে টাঙায় রাখবেন বা পকেটে এখানে এইভাবে করে রেখে যাবেন। এখানে ছোট্ট করে আছে দেখবেন, অর্ডার 10 রুল 9, অর্ডার 9 রুল 9, এভাবে দেওয়া আছে। জাস্ট ওই ম্যাটারটা কি
আপনি জাস্ট ম্যাটারটা কি, অর্ডারটা কি, ম্যাটারটা কি। হ্যাঁ, আর ওইখানে এবার 25টা আছে খুব সম্ভবত, 25টার মধ্যে সব লাগে না, আপনি যদি 10টা মাথায় রাখেন না, 10টা মাথায় রাখলে 15টা আপনি বলে যান, 10টা মাথায় রাখলে না, তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনার কাছে যখন একটা কাগজ আসবে, একটা প্রশ্ন আসবে যে এগুলো একটু অর্ডার দিবেন, যে ভাই এটার বিরুদ্ধে কি করবেন। অনেকে কিন্তু এটা আবিষ্কার করতে পারে না, দেখা যাচ্ছে এটা অ্যাপিলেবল অর্ডার করে না, ঠিক আছে এটা রিভিশন করে, দেখা যাচ্ছে এটা ডিস্ট্রিক্ট হবে, হাইকোর্টে করেন, হাইকোর্টে গেলে ডিস্ট্রিক্টে করেন, এই যে ব্যাপারগুলো। তো এই জন্য আপনাদের প্রিভিয়াস কোশ্চেন গুলা বেশি করে দেখতে হবে। হ্যাঁ, এবং আমরা নিজেরা নিজেরা এটা আপনার উত্তরটা কেন হলো? এবার আমরা প্রশ্ন করে দেয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওটা ডিগ্রির কথা বলছি, ডিগ্রির কথা আমরা এখানে হ্যাঁ, এখন এখানে ওই যে জাজমেন্ট এন্ড ডিগ্রি, জাজমেন্ট এন্ড অর্ডার হওয়াতে সেজন্য ওইটা আপনার রিভিশনে চলে যাচ্ছে, বুঝতে পারছেন। যদিও এটা কিন্তু ডিগ্রি না, কিন্তু ওই যে জাজমেন্ট হওয়ার কারণে এটা রিভিশনে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি জয়েন্ট ডিস্ট্রিক্টে শুধু শুধু অর্ডার নেন তাহলে সেক্ষেত্রে হবে না। ওই যে প্রথম যে অর্ডারটা, যে কোনো মনে করেন যে আপনি এখানে কি চাইলেন, একটা অ্যাপ্লিকেশন দিলেন যে একটা টেম্পোরারি ইনজাংশন দেন, বা একটা আপনার ওই যে লোকাল ইনভেস্টিগেশন চাইলেন, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট চাইলেন, তখন সেই ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে আপনার অ্যাপিলে চলে যেতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা আসেন এখন এখানে এসে আমরা অ্যাপ্লিকেশনে আপনি প্রত্যেকটাতে দেখবেন এই যে ডিস্ট্রিক্ট, এখানে অবশ্য একটু এটা আরো বড় পরিসর হলে ভালো হতো, আপনার সেটআপটা বড়, সিভিল ডিভিশন যে নাম্বারটা এটা কিন্তু আরো বড় হইতো, এটা মানে দুই দিকে যাবে, বুঝছেন। হ্যাঁ, সিভিল ডিভিশনটা এখানে প্রপারলি আসে নাই, বইতে কি প্রপারলি আসছে, হ্যাঁ এটা মাঝ বরাবর হইতে হবে, হ্যাঁ মাঝ বরাবর হইতে হবে। আচ্ছা যাই হোক, এখানে যেভাবে আছে এই জন্য আপনি এই যে কোনো বইকে আপনি এক্সক্লুসিভ ধরতে পারবেন না। যেমন এখানে ওই যে ওইভাবে দিছে, দেখছেন, এটা ওই যে বইতে মাঝখানে দিছে, এই যে এটা মিডল থেকে একদিকে দিছে, এটা ওইটা ওইটা করা যাবে না, হচ্ছে আপনার, আপনি এই যে সিভিল, সিভিল দিয়ে শুরু হইলো, সিভিলের এদিক থেকে একটু করে বড় করে আপনার এদিক পর্যন্ত চলে আসবে, অর্থাৎ মাঝ বরাবর দুই দিকে যাবে। আর ডিস্ট্রিক্ট লেখে সিলেট, আপনি এটা লিখলেন বড় হাতের, আন্ডারলাইন করে দিবেন, হ্যাঁ এগুলো তো আমরা বোল্ড করে দিই, আন্ডারলাইন করে দিচ্ছি, আন্ডারলাইন। এরপরে হলো আপনার ইংরেজি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন, এগুলো ঠিক আছে, এগুলো আপনার মিডল থেকে দুই দিকে যাবে, মিডল থেকে দুই দিকে যাবে, এগুলো তো ঠিক আছে। সিভিল ডিভিশনাল জুরিসডিকশন, হ্যাঁ এটা ব্র্যাকেটে থাকবে। তাহলে এখানে সংশোধনীটা হলো কি, সিভিল ডিভিশন নাম্বারটা, সিভিল ডিভিশন নাম্বারটা এটা এটা বড় হবে, আর এখানে নাম্বারের পরে ডট ডটটা আরেকটু বড় হবে, এই যে গ্যাপটা, গ্যাপটা, হ্যাঁ গ্যাপটা আরো বড় হবে। হ্যাঁ, এবং তারা লিখে আন্ডারলাইন করে দিবেন, লিখে কি করে দিবেন, আন্ডারলাইন করে দিবেন, এরপর ইন দ্য ম্যাটার অফ আন্ডারলাইন করে দিবেন, ঠিক আছে। এগুলো আপনার এমনি বোর্ড করা থাকে, যে আমরা যখন লিখি তখন বোর্ড করা থাকে, কিন্তু আপনি যখন হাতে লিখবেন তখন আন্ডারলাইন করা হবে। an application under section, হ্যাঁ সেকশনের এসটা বড় হাতে দিবেন, হ্যাঁ S টা বড় হাতে এখানে দিবেন। সিভিল সিভিল ডিভিশন, সিভিল 115 ডিভিশন নাম্বার অফ 2026 হবে না স্যার? হ্যাঁ এটা 2026-এ দিবেন, ওটা আগে ছিল তো ওই হিসাবে আগে দিয়ে দিছে, এটা 26, হ্যাঁ 26 দিবেন, অর্থাৎ যখন আপনারা 2026-এ, হ্যাঁ বই থেকে দিছে তো অসুবিধা নেই, ওটা আপনার 26 দিবেন, ঠিক আছে। অর্থাৎ যখন পরীক্ষা দিবেন তখন, যে ইয়ারে পরীক্ষা দিবেন সেই ইয়ার, 26 সালে পরীক্ষা দিলে 26, ওই যে সিভিল ডিভিশন নাম্বার ডট ডট অফ 2022, হ্যাঁ 2022, হ্যাঁ যে ইয়ারে পরীক্ষা দিবেন ওই year, হ্যাঁ। প্রশ্ন বলতে আপনি আপনার কাছে যখন পরীক্ষা যখন দিবেন, আপনি তো তখন লিখতেছেন, মামলাটা কিন্তু তখন কার, আপনি যখন লিখবেন তখন যে ইয়ারটা আছে সেই ইয়ার, এবার এটা 26 হোক 27 হোক, না না ওটা না। আপনার কাছে তো এখন আসতেছে, এখন বসে লিখতেছে, তখন এই আজকে মনে করেন যে আমি লিখলাম, কালকে ফাইল করলাম, তাহলে নাম্বারটা তো এই সালে পড়বে, ঠিক আছে। এরপরে ওখানে প্রশ্নের কাহিনী আগের ইয়ারে হতে পারে, আগের ইয়ারে হতে পারে, সুটটা হয়তো 5 বছর আগে করছে, রাইট হয়তো 1 বছর আগে করছে, ঠিক আছে। তারপরে সব প্রশ্নে এরকম হবে, সব প্রশ্নে এরকম হবে। তাহলে এরপরে ইন দা ম্যাটার অফ আন্ডারলাইন হবে, এটা মিডল থেকে ডানে যাবে, হ্যাঁ মিডল থেকে, হ্যাঁ হ্যাঁ দিবেন, সালটা দিবেন, হ্যাঁ সালটা দিলে এটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, ভালো কথা, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 11 অফ দা কোড অফ
সিভিল প্রসিডিওর, এটা আপনি ইয়ে করবেন, এই যে সালটা দিয়ে দিবেন, হ্যাঁ সালটা দিয়ে দিবেন। আচ্ছা এটা গেল, এরপরে আসেন এন্ড, এটা মিডলে। মিডলে মানে কি, ওই ডান পাশের মিডলে, পুরো মিডল না, খাতার মিডলে যেখানে লিখতেছেন ওটার মিডলে এন্ড। ইন দ্য ম্যাটার অফ, এন্ড এটাও আন্ডারলাইন করে দিবেন, ইন দ্য ম্যাটার অফ আন্ডারলাইন হবে। এরপরে আপনার এ সান অফ ডট ডট, এগুলা আপনি খালি রাখিয়েন, আর এগুলা আপনি নিচে নিচে দিয়ে, হ্যাঁ এখানে সাইডে সাইডে দিছে তো নিচে দিতে, বুঝতে পারছেন? এ, এরপরে নিচে হবে সান অফ এক্স বা সান অফ ডট ডট, এরপর নিচে হবে হাউস নাম্বার এত, এরপর কলেজ রোড সিরিয়াল, তাহলে যেটা আপনি ইয়ে করেন পুলিশ স্টেশন ডট ডট, ডিস্ট্রিক্ট ডট ডট, এভাবে নিচে নিচে, হ্যাঁ। আচ্ছা এরপরে আপনি, হ্যাঁ এখানে এসে দেখবেন যে আমাদের যে পিটিশনার, উনি ওখানে কি ছিল, ওখানে পার্টি, ওখানে কিছু প্রথম সুটে কি ছিল, যেমন মানি সুটে, মানি সুটে কি ছিল না, পিটিশনার তো এ, তাহলে আপনি, আরে আপনার পিটিশনার কি, আপনি এখন কার জন্য মামলা তৈরি করতেছেন? আপনার কাছে কে আসছে? কে আসছে? এখন কে আসছে আপনার কাছে? এ আসছে। তাহলে আগে তো এর পরিচয় দিতে হবে। আমার 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 মক্কেলের পরিচয় নাকি? আচ্ছা এ, তো এর ঠিকানা তো আমি লিখলাম, সব লিখে দিলাম না। এখন এর প্রথম পরিচয় মানি সুটে সেই প্লেনটিভ, প্রয়োজনে কনফিউজ হলে আবার একটু প্রশ্ন দেখলেন যে এ ফাইল দ্য সুট মানি সুট, তাহলে প্লেনটিভ। তারপরে সে একতরফা রায় পেল, রায় পাওয়ার পরে তার সেটার বিরুদ্ধে বি একটা মামলা করলো, মিস কেস, সেখানে সে অপোজিট পার্টি, সেখানে সে অপোজিট পার্টি, যেহেতু বি হলো পিটিশনার, তো ওই হিসাবে অপোজিট পার্টি। এরপরে এবারে যখন সেই মামলায় সে হেরে গেল, তখন সে আমাদের কাছে আসে, এখন সে এখানে এসে পিটিশনার। তাহলে এই তিনটা এইভাবে মিলে মিলে লিখবেন, প্লেনটিভ হাইফেন দিয়ে অপোজিট পার্টি, এখানে আরেকটা হাইফেন দিবেন, আর হাইফেন দিয়ে ওই যে নিচে আন্ডারলাইন করে পিটিশনারটা নিচে লিখে দিবেন, বুঝছেন? আন্ডারলাইন করে পিটিশনারটা নিচে লিখে দিবেন, হ্যাঁ। আচ্ছা এটা গেল, তাহলে আপনার ভার্সাসটা মিডলে রাখবেন, হ্যাঁ মিডলে, এটাও মিডলে, ওই যে এন্ড, এন্ড বরাবর। এরপর আসেন বি, ডিটেলসটা দিবেন, ওটা আপনি ডট ডট করে খালি রাখতে হবে, হ্যাঁ? এরপরে তারপরে কি, তারপরে চলে গেল আপনি যেটা বললেন বি হলো ডিপেন্ডেন্ট, তারপরে পিটিশনার কোথায়, ওই যে মিসকেস, তারপরে বর্তমানে অপোজিট পার্টি, এই যে বুঝা গেল না? তো স্যার এক্ষেত্রে তিনটা কি বরাবর লাইনে দিব নাকি একটা নিচে দিব, মানে যে হ্যাঁ plaintiff হ্যাঁ হবে? হ্যাঁ, না দিতে হবে, হ্যাঁ ওইভাবে ওইভাবে লিখতে হবে, হ্যাঁ। তো আগেরটা দিতে হবে, হ্যাঁ। কি বললেন ভাই? এটা কি তিনটা ওই যে হাইফেন দিয়ে দিয়ে বরাবর লিখবো নাকি দুইটা না লিখে নিচে অসুবিধা নাই, লিখবো? তিনোটা হাইফেন দিয়ে লিখতে পারেন, যে প্লেনটিভ হাইফেন, এরপর অপোজিট পার্টি হাইফেন, এরপরে পিটিশনার লিখতে পারেন এক লাইনে, অথবা প্লেনটিভ হাইফেন অপোজিট পার্টি, এরপরে আন্ডারলাইন করে পিটিশনারটা নিচে দিয়ে দিতে পারেন, যেভাবে ভালো লাগে, সমস্যা নাই, বুঝতে পারছেন? যেহেতু আমাদের, আমরা মিডল থেকে ডানে যাই, আমরা লেখার সময় এদিকে তো জায়গা কম থাকে, তিনটা লিখতে গেলে এটা এটাও একটা লাইন হয়েছে, লাইনে, বুঝতে পারছেন? তো এটাকে তো একটু আলাদা করতে হবে, অর্থাৎ এটাকে ওই যে ডট 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 দিয়ে একটু আলাদা করতে হবে। যখন তিনটা লিখতে যাবেন দেখা যাচ্ছে এটাও নাম ঠিকানার সাথে একটা লাইন হয়ে যাচ্ছে। তো এটা সৌন্দর্যের জন্য আমার সাজেশন হলো কি, আপনারা ওই যে দুইটা লিখবেন, দুইটা নিয়ে আন্ডারলাইন করে নিচে পিটিশন, বুঝা গেছে তো? এরপরে নিচেও ডিপেন্ডেন্ট হাইফেন পিটিশনার আন্ডারলাইন, নিচে হবে অপোজিট পার্টি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা গেল আপনার পার্টিস নেম গুলা কিভাবে দিবেন। আর যদি মনে হয় যে আপনি ভাই মিলাইতে পারতেছেন, হ্যাঁ ভাই যেটা বলবো, এটারও একটা ইয়ে দিই, কারণ আমি ভুল লিখে তো লাভ নেই। আমি এই তিনটা লিখতে গিয়ে যদি প্লেনটিভ কে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কে প্লেনটিভ, পিটিশনার কে অপোজিট পার্টি, অপোজিট পিটিশনার, তো এটা 10 সাইডে অপোজিট প্রশ্ন দিবেন, তাহলে এক মুশকিল। তো সেই ক্ষেত্রে আপনি মানে ভুল, ভুল থেকে বাঁচার জন্য শুধু পিটিশনার অপোজিট পার্টি এটা লিখলে অসুবিধা নেই, সমস্যা হবে না, পিটিশনার অপোজিট পার্টি, এটা হলো বাঁচার তাগিদে আর কি, হ্যাঁ। না বুঝলে যে ভাই আমি তো মিলাইতে পারতেছি না, দরকার না, ওটা ঠিক আছে, এটা তো জানো যে সিভিল ডিভিশনে পিটিশনার অপোজিট পার্টি, এটা তো জানো, এতটুকু বেঁচে আসবে, আচ্ছা। এরপরে এন্ড, আবার এন্ড মিডলে থাকবে, ইন দ্য ম্যাটার, হ্যাঁ এটা হইলো আপনার এই ভাইটাল, যে এটা সুন্দরভাবে লেখা, এটাকে কস্ট টাইটেল। এই কস্ট টাইটেলটা দুটো, আপনার আর্টিস্ট নেম, আর একটা হলো আপনি কিসে লিখতে আসবেন, ঠিক আছে? এইটা এটা প্রপারলি লিখতে পারাটাই ইম্পর্টেন্ট, ঠিক? এই কিন্তু আপনার কস্ট টাইটেল লিখতে হবে। ভিতরে লেখা থাকে আপনাকে লিখবেন না, একটু করে আর কষ্ট লিখবেন, গ্রাউন্ডস দুই তিনটা লিখবেন, এটা অনেকটা এভাবে
এইভাবে হাতের উপর চলে যাবেন, কিন্তু কস্ট টাইটেল আর পেয়ারটা একটু দেখুন যে ছেলেটা কস্ট টাইটেলটা লিখতে পারলো কিনা, পেয়ারটা লিখতে পারলো কিনা। টাইটেলগুলা আমার মনে হচ্ছে একটু ওভারলোড করে যাবে, হ্যাঁ, তাহলে এইটাতে যাতে বললাম। তো তাহলে আসেন আমরা এখন দেখি ইন দ্য ম্যাটার অফ জাজমেন্ট এন্ড অর্ডার, হ্যাঁ, ডেটেড। তাহলে ওই যে 12/11/2022 আমাদের ওইখানে কি প্রশ্নে ডেট থাকলে ডেট দিবেন, যদি প্রশ্নে ডেট থাকে ডেট দিবেন, যদি না থাকে তাহলে দরকার নেই, বুঝে গেছে? যদি না থাকে আমার দরকার নেই, হ্যাঁ, আপনি জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড ডট ডট করে রাখলেও হবে। আর যদি থাকে কোন দিন অর্ডারটা হলো তাহলে ওটা অবশ্যই দিতে হবে। থাকলে না দেওয়াটা অপরাধ, থাকলে না দেওয়াটা কি হবে, ভুল হবে, ঠিক আছে? এরপরে আপনার ফার্স্ট বাইটা, হ্যাঁ, ফার্স্ট বাইটা লার্নেড ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সিলেট, হ্যাঁ, এটা এটা প্রশ্নে মনে করেন যেভাবে লেখে ওইভাবে লেখে। প্রশ্নে যদি ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সিলেট লেখে ওইভাবে লেখে। প্রশ্নে যদি লেখে যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কমা ফার্স্ট কোর্ট কমা সিলেট, তাহলে ওইভাবে লেখে। তাহলে ওই ক্ষেত্রে কি প্রশ্নকে ফলো করবে। আচ্ছা, ভালো। ইন মিসেলেনিয়াস কেস নাম্বার 8 অফ 2018, যেমন এখানে প্রশ্নে কেস নাম্বার দেয়া ছিল, খেয়াল আছে তো, সেজন্য আমরা দিলাম। যদি দেয়া না থাকে আমরা দিব না, দেয়া না থাকলে আমরা দিব না, আমরা একটা ডট ডট খালি রাখবো, ঠিক আছে? হ্যাঁ, যদি ওখানে বলতে পারতো যে আপনার বি ফাইলড এ মিসেলেনিয়াস কেস ইন দা কোর্ট অফ সোয়ানসো সোয়ানসো, নাম্বার বললো না, তাহলে আপনি জাস্ট ইন মিসেলেনিয়াস কেস নাম্বার ডট ডট অফ এত, ওই যে সালটা কখন করলো যদি থাকে, যদি ওটাও না থাকে আপনি ওটাও খালি লিখতে পারবেন, অসুবিধা নেই, প্রেক্ষাপটটা আসলে হবে। তাহলে 8 of 2018 নাকি? আচ্ছা, ভালো। এখন এই পর্যন্ত আসেন, দেখেন জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড সো এন্ড সো পাসড বাই দ্য লার্নেড ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সিলেট ইন মিসেলে, এই যে ক্রনোলজিটা এটা মাথার ভিতরে ঢুকান। তাহলে জাজমেন্ট এন্ড অর্ডার প্রথমে আসে, জাজমেন্ট এন্ড অর্ডারটা, তারপর আসে কে পাস করলো, কিসের মধ্যে পাস করলো, কোন কেসে পাস করলো, কথাটা বুঝছেন? তাহলে জাজমেন্ট এন্ড অর্ডার, তাহলে জাজমেন্ট এন্ড অর্ডার অথবা জাজমেন্ট এন্ড ডিক্রি, কে পাস করলো, কোথায় পাস করলো, কোন মামলায় পাস করলো, বুঝে গেছে ক্রনোলজিটা? প্রয়োজনে এটা আপনারা একটা ক্রনোলজি লিখবেন, জাজমেন্ট এন্ড অর্ডার কে, কোথায়, কে, কোন মামলা, বা জজ সাহেব মামলা নাম্বার, জাজমেন্ট এন্ড অর্ডার জজ সাহেব মামলা নাম্বার, অর্থাৎ একটার আগে পরে যাতে না হয়, সময় লিখতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো মামলা নাম্বার উপরে চলে যাবে, জজ সাহেব নিচে নামে যাবে, হ্যাঁ, বুঝা গেছে? তাহলে অ্যালাউইং, এবার হলো এরপর হলো কি কি করলো, এরপর আসবে কি কি করলেন, আমার কথা বুঝতে পারছেন? এরপর আসবেন যে কি অ্যালাউ করলেন না ডিসঅ্যালাউ করলেন, অ্যালাউ করলেন না ডিসঅ্যালাউ করলেন, হ্যাঁ, অ্যালাউ, অ্যালাউইং দ্য মিসেলেনিয়াস কেস, হ্যাঁ লিখতে পারো, অসুবিধা নেই। অ্যালাউইং দ্য মিসেলেনিয়াস কেস, allowing the miscellaneous case and thereby setting aside the judgment and decree, তাহলে অ্যালাউ করলো মিসেলেনিয়াস কেসটা অ্যালাউ করলো, এবং অ্যালাউ করার মাধ্যমে কি করলো, ওই যে জাজমেন্ট এন্ড ডিক্রিটাকে সেটিং অ্যাসাইড করলো। হ্যাঁ, হ্যাঁ, পর্যায়ে কি ছিল? আচ্ছা, তাহলে পড়েন ইয়ে প্রশ্নে, পড়েন প্রশ্নটা আবার পড়েন, রিভার্স কি আপনি একমত এর সাথে? না, হ্যাঁ, আপনি আপনি একমত, ফাইন, উনি রিভার্স, সুন্দর, হ্যাঁ, এটা আপনি ফাইল কত হলো, স্কেচ কি হলো, রিভার্স হয়েছে না অ্যালাউ হয়েছে? আচ্ছা, তাহলে এখন সাইদুর রহমান, তাহলে প্রশ্ন আবার দেখতে হবে, যখন এরকম সন্দেহ হবে, যেমন ওই লেখার সময় একটা সন্দেহ হইলো এটা তো রিভার্স হয়েছে, তখন এই সন্দেহের উপর বেস করে লিখে ফেলা যাবে না, তখন আবার প্রশ্নে যাইতে হবে। এবার আসেন আমরা আবার একবার প্রশ্নে যাই, কি হয়েছে? আপনি তো কেন রিভার্স বলছেন আমি বুঝছি, কারণ আপনাকে ওই যে রিভার্স একটা শব্দ, রিভার্স দ্য এক্সপার্টি, তাহলে ওই রিভার্স মানে এক্সপার্ট ডিগ্রি রিভার্স করছেন, নট মিসেলেনিয়াস কেস, মিসেলেনিয়াস কেস অ্যালাউ করছে, তাই বলছেন? তাহলে এক্সপার্ট ডিগ্রি রিভার্স করছে, উল্টে দিচ্ছে, মানে সেটিং অ্যাসাইড করে দিচ্ছে, এই হলো ব্যাপার। তাহলে আপনার ওই রিভার্স শব্দটা আপনাকে কনফিউজ করছে। হ্যাঁ, এটা আবার প্রশ্নের একটা প্রশ্নকর্তার এটা হলো একটা টেকনিক, প্রশ্নকর্তা কি করে জানেন, যেমন এমসিকিউর ক্ষেত্রে কি করে জানেন, প্রশ্নকর্তার টেকনিক হলো আপনাকে কনফিউজ করা, যে 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 প্রশ্ন যত বেশি কনফিউজিং ওই প্রশ্ন হলো তত বেশি কঠিন, এবং ওটা ক্রিয়েটিভ প্রশ্ন, আপনার কাছে মনে হবে এটা এটা না এটা এটা এটা, তখন হয় কি, তখন যে সঠিক উত্তর মানে সঠিক বিষয়টা জানে সে উত্তর করতে পারে, অর্থাৎ এটার দ্বারা সঠিক লোকটাকে নিয়ে আসা যায়, যে না
কারণ এই কনফিউশনের মধ্যেও সে এটা দিছে মানে সেটা জানে। হ্যাঁ হ্যাঁ allow। অর্থাৎ এখানে এখানে হলো অর্থাৎ এখানে আপনার নিজ কেসটা অ্যালাউ করছে, এক্সপার্টি ডিগ্রিটা রিভার্স করছে, নট রিভার্সিং। ঠিক আছে, ওকে। তাহলে আসেন allowing the miscellaneous case and thereby setting aside, ওই যে বাতিল করে দেয়া the judgment and decree dated so and so, ওই যে আবার সে আগের chronology জাজমেন্ট এন্ড ডিক্রি এবং কে পাস করলো, কিসে পাস করলো, কথা বুঝছেন? হ্যাঁ, জাজমেন্ট এন্ড ডিক্রি, হ্যাঁ জাজমেন্ট এন্ড সেটিং এসাইড দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড এত পাস বাই দা সেট করে, এটা না, এটা লেখা দাও, এটা লেখা না, এই শর্টকাট চলবে না। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে ভুল হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা বুঝতে পারলাম যে কোথায় কোথায় ভুল হয় নাকি। বুঝতে পারছেন ভাই? তাহলে পাস্ট বাই দা সেট কোড এটা লেখা যাবে না, পাস্ট বাই দা ওই যে কোডের নামে লিখতে হবে। ঠিক আছে, আপনি যদি বলতে পারেন আবার এটা তো আগে বলেন, এই ক্ষেত্রে এটা মেনটেন করতে হবে। যদিও আমাদের গ্রামারের নিয়ম হলে আগে বলে থাকলে এটা আমরা না বলে, কিন্তু এখানে মেনটেন করতে হবে। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ পুরো এটা হলো, তাহলে পাস বাই দা লার্নেড ওই যে ওটা লার্নেড পাস করে জয়েন্ট জাস্ট সিলেক্ট ইন মানি সুট নাম্বার 1 অফ 2017, এবং এই এখানে কি করলো সেটাও আপনার বলতে হবে সেটিং এর সাইডটা। এই যে ডিক্রিং দা সুট এক্সপার্ট, ডিক্রিং দা সুট কি এক্সপার্ট করছে না, অর্থাৎ এটা করে কি করলো সেটাও বলতে হবে। কথাটা বুঝছেন? ডিক্রিং দা সুট এক্সপার্ট, এটা ওই যেমন ওইখানে বলছি অ্যালাউইং দা মিসেলেনিয়াস কেস। তাহলে আপনার ক্রনোলজির ক্ষেত্রে আপনি খেয়াল করেন তাহলে কয়টা বিষয়, 4টা বিষয়। তাহলে এটা কিন্তু মনে রাখলে আপনার সবচেয়ে বুঝে যাবে। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। নাম্বার 1 কি? তাহলে নাম্বার 1 কি? নাম্বার 1 কে না, নাম্বার 1 হলো অর্ডার, জাজমেন্টের অর্ডার অথবা ডিক্রি। আমরা লিখবো অর্ডার অথবা ডিক্রি, নাকি অর্ডার অথবা ডিক্রি, এই তো দুটাই একটাই হবে, এর বাইরে তো কিছু নাই। এবার হলো কি, এরপর আসবে কি, এরপর আসবে কি কোড, এরপর আসবে কি কোড, বাকিগুলো তো লিখতে হবে না, আমার কথা বুঝছেন? হ্যাঁ কোড, এরপরে কি কেস নাকি সুট, এখানে বলবো সুট, যেহেতু সিভিল মামলা সুট, এরপরে কি সুট। তাহলে অর্ডার অথবা ডিক্রি, তারপরে কোড, কোড নাই বাকি, তারপরে সুট, সুট নাম্বার, হ্যাঁ বা দেয়া লাগবে সুট নাম্বার নাকি, ওকে। তারপরে এবার হলো কি, এবার হলো কি বলেন, কি করলো, এবার হলো ডিক্রিং কি দ্য সুট, করছে, এই অর্ডার বা ডিক্রি দিয়ে এই কোর্টে এই মামলাটা কি করছে, এই মামলাটাতে কি করছে, ডিক্রি দিতে ডিসমিস করছে। ডিক্রিং দ্য সুট। পরে মানে মানে কি করলো এটাই তো লিখবো। আমি তো এখন কোথায় আছি, আমরা তো এখন এটার মধ্যে নাই, আমরা তো এখন ক্রনোলজির মধ্যে, কমন ক্রনোলজির মধ্যে আছি। হ্যাঁ, অর্থাৎ এই অর্ডার বা ডিক্রি, এরপরে এই যে কোড নাম্বার, নিজে একটা অর্ডার বা ডিক্রি দিলেন, উনি একটা অর্ডারটা দিয়ে জজ সাহেব এই সুদে কি করবে, কি করবে, তাই তো এটা না, তার মানে কি রেজাল্ট, রেজাল্ট নাকি অর্ডারের রেজাল্টটা কি, এটা কি ডিক্রি করলো, ডিসমিস করলো, অ্যালাউ করলো, ডিসঅ্যালাউ করলো নাকি, যেটা আমরা এখন কমন ইয়েতে আছি, আপনারা এখন এক জায়গা থেকে আমরা কমন কথাবার্তা আছি। বুঝতে পারছেন? আপনারা তো এখন প্রশ্নের মধ্যে আছেন এখন, এই কমন কথাবার্তা মনে রাখলে আপনি ক্রনোলজিতে বুঝতে পারবেন। হ্যাঁ, গেল তো এটার জন্য। এবার আসেন, যে অ্যালাউইং হতে পারে, ডিসঅ্যালাউইং হতে পারে, অনেক কিছু তো হতে পারে, যেটা হওয়ার পরে এরপরে এবার আপনি আরেকটা এই যে অ্যালাউ করে, এটা যদি আপনি বা কিছু একটা হয় অ্যালাউ করে, এরপরে নিচের যেই কোর্টের বর্ণনা আপনি দিবেন, নিচের কোর্টে যে বর্ণনা দিবেন এটাও সেম, এ আলাদা। এই যে সেটা কি, সেটাও একটা অর্ডার বা ডিক্রি দিতে পারে নাকি, এরপরে সেটা একটা কোড থাকবে, এরপরে আপনার সুট নাম্বার থাকবে নাকি, সুট নাম্বার থাকবে, এরপর সেটা রেজাল্ট, দুটোই সেম। এবার মাঝখানে এবার এখানে আপনি কি করবেন, এই দুটাকে একটা সংযোগ করবেন নাকি, এটা হলো ব্যাপার, এই দুটাকে আপনি সংযোগ করবেন, সেটা হলো কি, সেটাকে সংযোগ ঘটাবেন। যেমন এখানে উপরের উপরের এখানে কি হতে পারে, অ্যালাউ হতে পারে, অ্যালাউ হতে পারে, অথবা ডিসঅ্যালাউ হতে পারে নাকি, এই তো এটা হয়তো অ্যালাউ হতে পারে, ডিসঅ্যালাউ হতে পারে না। আচ্ছা, এই দুটো করে এবার
যদি অ্যালাউ হয় allowing the এই যে অ্যাপিল, এটা যদি অ্যাপিল হয় অ্যাপিল, allowing the যেটা হয় মিসকেস, যেমন এখানে মিসকেস allowing the appeal during the miscase, allowing the যেটা হয় যে ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ এটা তো লিখলে এরপরে হবে আপনার বাই, এরপরে হলো বাই, হয়তো বা আপনার রিভার্সিং, হয়তো বা আপনার অ্যাফার্মিং অথবা রিভার্সিং। আপনারা বুঝেন, তাহলে যখন অ্যালাউইং হবে, তাহলে অ্যালাউইং হওয়া মানে কি, অ্যালাউইং হওয়া মানে রিভার্স করা, মানে উল্টে যাওয়া আগের জাজমেন্টটাকে উল্টে যাওয়া। কোনো একটা আপিল বা কোনো একটা অ্যাপ্লিকেশন অ্যালাউ হওয়া মানে কি আগেরটা নাই, এতটুকু তো বোঝা যাচ্ছে। তাহলে অ্যালাউইং হলে বাই অ্যাফার্মিং শব্দটা আসবে নাকি, বাই অ্যাফার্মিং। আর যখন ডিসঅ্যালাউইং হয় তখন কি শব্দ আসবে, বাই রিভার্স। এই শব্দ গুচ্ছ এখানে অ্যাড হয়ে পরে নাকি সূত্র হয়ে গেল, এটা সূত্রটা কি খুব জটিল হয়ে গেল? তাহলে আমার মনে হয় আপনারা যদি এই দুটা লাইন মুখস্থ রাখেন, মাথায় রাখেন, তাহলে আপনাদের কস্ট টাইটেল কখনো ভুল হবে না। তাহলে ডিসঅ্যালাউইং হলে কি হবে, যে আপিল একটা করলেন আপনি, আপিলটা কি করলো, ডিসঅ্যালাউ করলো। কথা বুঝেন, আপনি কোনো একটা অর্ডারের বিরুদ্ধে আপিল করছেন, কোনো একটা ডিক্রির বিরুদ্ধে আপিল করছেন, অ্যাপিলেট কোর্ট বললো যে না তোমার এটা আপিলটা না মঞ্জুর হলো। না মঞ্জুর হওয়া মানে কি আগেরটা বল, আগেরটা কি, আগেরটা না মঞ্জুর হওয়া কি আগেরটা বল, তাহলে অ্যাফার্মিং হবে। তাহলে এখানে অ্যাফার্মিং নাকি আপিল, আপিল যদি ডিসঅ্যালাউ করে যে আপিল না মঞ্জুর হলো, তাহলে তো আমি অ্যাফার্ম করলাম না, বুঝতে পারছেন তো? আপিল যদি ডিসঅ্যালাউ হয় যে তোমার আপিল না মঞ্জুর, তাহলে আগেরটাকে অ্যাফার্ম করছে বাই অ্যাফার্মিং দ্য জাজমেন্ট এন্ড অর্ডার, ওই যে এটা আসবে, তাহলে বুঝছেন। আর যদি আপিল অ্যালাউ করে তাহলে রিভার্স করে, তাহলে কি রিভার্স হ্যাঁ, অ্যাফার্মিং মানে হলো আপনার যখন আপিলটা ডিসঅ্যালাউ হয়, কোনো একটা, যেমন আজকে যদি মিসকেসটা ডিসঅ্যালাউ হয়েছে, তাহলে আগেরটা বল না তোমার এই মিসকেস, তোমার এই আপিল আমি মঞ্জুর করলাম না, আগেরটা। তাহলে অ্যাফার্মেন্স এবং রিভার্সাল বলে একটা কথা আছে। অ্যাফার্মেন্স মানে অ্যাফার্ম করা, যে আমার কাছে আসার পরে আমি বলছি না ঠিক আছে যা করছে যা সঠিক। অ্যাফার্ম, এই দুটো শব্দ আছে বুঝছেন। এই জন্য আপনি যখন সিভিল ডিভিশন নিয়ে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে কি, আপনি কি মামলা, সিভিল ডিভিশন, প্রথমে জিজ্ঞেস করবে কিসের বিরুদ্ধে, অর্ডার না ডিক্রি, আছে না দুটো, যে মাইলর ডিক্রি বিরুদ্ধে, তো কি আপনি কি অ্যাফার্মেন্স না রিভার্সাল, কথাটা বুঝলেন। এই শব্দগুলো আসবে জজ সাহেব জিজ্ঞেস করবে, এগুলো কিন্তু কি ওয়ার্ড, এগুলো মনে রাখবেন, বুঝতে পারছেন। যখন আপনি বলবেন যে মাইলর অ্যাফার্মেন্স, তখন বুঝবে যে দুই বোর্ডে আসছেন, অ্যাফার্ম করছেন। আপনি যখন বলবেন যে রিভার্সাল, মাইলর রিভার্সাল, তখন উনি বুঝবে যে এক করে দিচ্ছেন এক করে আসছেন, কাহিনী বুঝছেন। তাহলে এই শব্দ কয়েকটার মাধ্যমে জজ সাহেব বিষয়টা ক্লিয়ার হবে, সবটাই বুঝে নিচ্ছে, ঘটনাটা বুঝতে পারছেন শর্টে। স্যার স্যার উপরের লাইনে কি, হ্যাঁ, স্যার উপরের লাইনে কি লিখছেন, অর্ডার ও অবলিক, ও ভালো করে দেখা যাচ্ছে। ডিগ্রি, সংক্ষেপে ডিগ্রি, অর্ডার অবলিক ডিগ্রি, সংক্ষেপে লিখলাম আর কি, এগুলো আপনারা লিখতে পারেন, অর্ডার অবলিক ডিগ্রি। তাহলে অর্ডার অবলিক ডিগ্রি, যেমন জাজমেন্ট এন্ড অর্ডার বা জাজমেন্ট এন্ড ডিগ্রি ডেটেড সুয়ানসু, হ্যাঁ পাস্ট বাই দা। তাহলে আমি তো সব কথা তো আর এখানে লিখতে পারবো না, তাহলে তো আর এটাই সূত্রই বড় হয়ে যাবে নাকি, বাকিগুলো তো আপনারা মিলাইতে পারবেন নাকি। জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড সুয়ানসু পাস্ট বাই দা লার্নেড কোর্টের নাম, কথা বুঝেন। তারপরে যাই ইন, হ্যাঁ পাস্ট বাই দা লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পাস্ট টু সিলেক্ট ইন মানি সুট নাম্বার সুয়ানসু, হ্যাঁ মানে তারপরে কি হলো আপনার, কি হলো রেজাল্টটা, যে রেজাল্টটা নাকি। এইভাবে আপনার ক্রনোলজিক্যালি মেনটেন করে আসতে হবে, যে যদি অ্যালাউ করে অ্যালাউইং বাই রিভার্সিং দ্য জাজমেন্ট এন্ড ডিক্রিজ অলসো। তো এইভাবে আপনি যদি এই ক্রনোলজিটা মেনটেন করতে পারেন আর এটার সাথে এই দুটো লাইন মনে রাখতে পারেন, তাহলে আপনার এটা ক্লিয়ার, বুঝতে পারছেন। এখন আসেন আপনাদেরকে আমি একটা বলবো, আপনারা বলবেন, আমি লিখি, বুঝতে পারছেন। তাহলে বুঝবো যে আপনারা এটা বুঝছেন। আচ্ছা আসেন, এখন মনে করেন এই যে এটা তো মুছে ফেলতে পারি না,
তো আপনারা বলবেন, আমরা ওটা লিখব, হ্যাঁ? তাহলে এখন আপনাদের কষ্টের উপর দিলাম। তাহলে আসুন মনে করেন যে আমরা এই যে এই, হ্যাঁ, কি করবো, একটা আপনার সুট ফাইল করবো, হ্যাঁ, এটা সুট করবো, ঠিক আছে? কোথায় করবো? মনে করেন জয়েন্ট ডিস্ট্রিক্ট করবো। তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট সেটাকে আপনার রায় দিল, হ্যাঁ, তাহলে আপনার নামে আপনার ডিসমিস করতে হয়, হ্যাঁ, তো বললাম যে ডিসমিস হ্যাঁ, মানে কি করলো, ডিসমিস করা মানে কি খারিজ করলো, আচ্ছা খারিজ করে দিল। আমরা ধরলাম, ওটা ধরলাম যে আমরা 5 ফুটের নিচে ধরলাম আমাদের অ্যাপিলের জন্য, হ্যাঁ? তো এখন এই লোকটা কি করবে, এ আবার কি করবে, অ্যাপিল করবে না, তার মামলা খারিজ অ্যাপিলই তো করবে, মনে করেন যে ডিস্ট্রিক্ট জাজে করবে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজে করবে 5 ফুটের নিচে করবে। এখন মনে করেন এটা এলাও হলো, এলাও এখন এলাউটা অ্যাক্টিভিটি করবো। এখন বি আমার কাছে মনে করেন যে আসলো, হ্যাঁ, বির বিরুদ্ধে হয়ে গেল, এখন বি তো আগে তো বির বিরুদ্ধে মামলা করে সে আসছিল, এখন তো অ্যাপিলে গিয়ে আবার দিতে গেলাম বি আর, এখন বি এসে আমরা কি করবো, সিভিল ডিভিশন করবো নাকি, এই তো। এবার আসেন, এবার আমরা কি লিখবো, তাহলে আমাদের লেখার জন্য বেসিক আইডিয়া তো চলে আসছে, এখন আমরা কি লিখবো, এবার আসেন এবার বলেন, এবার আপনারা বলেন আমরা, তাহলে প্রথমে আমরা কি লিখবো, ওই যে আমরা যে বললাম, কি বললাম, কর্নার প্রথমে ডিক্সনারি, তারপরে হলো কি কোড, তারপরে হলো কোড, তারপরে তারপরে তো যেমন এটা মেনটেন করে আমরা, তাহলে এটা কি আমাদের এটা জাজমেন্ট এন্ড ডিক্রি নাকি, এটা তো বুঝি আমরা জাজমেন্ট এন্ড ডিক্রি, নট ডিক্রি নাকি, যেহেতু সুট একেবারে ফাইনালি হয়ে গেছে এজন্য জাজমেন্ট এন্ড ডিক্রি এরপরে কি দিব বলেন, ডেটেড, মানে কোনটা বলেন, ডেটেড, হ্যাঁ, জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড কত, কিন্তু আমরা কোনো তারিখ দিচ্ছি না, জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড ডট, এখানে একটা ব্যাপার আছে যেটা এখানে আসে না, আবার তো আসে না, কি হলো ডিক্রির ক্ষেত্রে আরেকটা কথা লিখতে হবে, ডিক্রি ডিগ্রি সাইন, সাইন ডিগ্রি অফ, সাইন। হ্যাঁ, ডিক্রি সাইন অফ, হ্যাঁ, যেটা, হ্যাঁ, বুঝে গেছে। এবার এরপরে আসুন এবার কোড, এবার কি কোড, পাস বাইরা, পাস বাইরা, পাস বাইরা লামনেট, হ্যাঁ বলেন, লামনেট কে জয়েন্ট ডিস্ট্রিক্ট, ও না না না, হ্যাঁ হ্যাঁ, লামনেট লামনেট ডিস্ট্রিক্ট, কারণ আমরা তো সর্বশ্রেষ্ঠ থেকে আসবো, হ্যাঁ, লামনেট ডিস্ট্রিক্ট যাবে, হ্যাঁ, ফার্স্ট বাই দা লামনেট ডিস্ট্রিক্ট যা চূড়ান্ত দিলাম, এদের ঢাকা কুমিল্লা। এরপরে কি আবার, তাহলে আমরা অর্ডার ডিগ্রি দিলাম, কোড নাম্বার দিলাম, এরপরে কি স্যুট নাম্বার নাকি, এরপরে কি স্যুট মানে স্যুট বা অ্যাপিল যেটা যে ক্ষেত্রে হয়, হ্যাঁ? তাহলে এখন এখানে কি হবে, না, এরপরে কি হবে বলেন, এন বলেন বলেন, বলেন। এন আপিল নাম্বার, এন আপিল নাম্বার, Judgment and dictated, dictate signed or dated, passed by the learned district judge, Dhaka. এরপর কি? এন আপিল নাম্বার, ইন, হ্যাঁ, মামলা নাম্বার দিতে হবে না, কোথায়? এন আপিল নাম্বার, ইন কি? সাইদুলের কত হলো টাইটেল সুট আপনার? আপিল নাম্বার, আমাদের এখানে আছে, আপনারা তো আগের প্রশ্নে আছেন, মানি সুট তো আমরা করে গেছি। মিসেলেনিয়াস আপনি? মিসেলেনিয়াস আপনি? আপিল করছি না? আমরা আপিল করলাম না, এটা আপিল নাম্বার, আপিল নাম্বার, হ্যাঁ, ও অনলাইনে, হ্যাঁ, কি ইয়া কি বললেন, এন আপিল নাম্বার, আপিল নাম্বার, ফাইন, হ্যাঁ, আপিল নাম্বার। তাহলে আমরা মনে করেন যে আপনার এই কি হয়, আদার 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 আপিল হয়, সিভিল আপিল হয়, টাইটেল আপিল হয়, যখন যেটা হয় যদি থাকে দিব, আর নাহলে আমরা লিখবো, অসুবিধা নেই, সিভিল আপিলে লিখলাম, টাইটেল আপিলে লিখলাম, অসুবিধা নেই, আমরা লিখলাম, মনে করেন যে আমরা লিখলাম টাইটেল আপিল, হ্যাঁ, টাইটেল সিভিল টাইটেল আপিল নাম্বার, আপিল নাম্বার, হ্যাঁ, এই যে নাম্বার ডট 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 ডট, হ্যাঁ, তাহলে আপনি এইটা পাইলেন, অর্ডার ডিক্রি যেটা হোক, তারপরে আপনি সেটা লিখলেন, কোর্টের নাম লিখলেন, এরপরে আপনার সুট অথবা আপিলের নাম লিখলেন নাকি, হ্যাঁ, সুট অথবা আপিলের নাম লিখলেন,
তাহলে এতটুকু তো বুঝেন যে আপিল হলে আপিল আগে আসে, সর্বশেষ কোর্টটা আগে আসে, এটা তো বুঝেন। সুটটা তো আর আগে দিবেন না, যে আপিলটা দিন না। আচ্ছা, তাহলে এবার কি করবেন? এবার আপিলটা কি হলো, রেজাল্ট। এবার কি আসবে, রেজাল্টটা কি, আপিলের রেজাল্ট কি, নাকি আপিল কি অ্যালাউ না ডিসঅ্যালাউ? আপিল কি, আপিল কি হয়েছে? আমরা কি বললাম, অ্যালাউ। হলো। আপিল কি হয়েছে, আগে একটা একটা আগান, পরে কি হয়েছে এটাতে পরে যান, আগে আপিলের কি হয়েছে এটা কোন, আপিল কি অ্যালাউ, অ্যালাউ, অ্যালাউইং দ্য আপিল, নাকি অ্যালাউইং দ্য আপিল। এরপরে আসেন, এবার আপিল অ্যালাউ করলে, যদি আপিল অ্যালাউ হয়, তাহলে নিচের কোর্টের এটা কি রিভার্স না অ্যাফার্ম? তাহলে বুঝে গেছে, যখন আপিল অ্যালাউ হয়, বিল্লাল খান বুঝা যাচ্ছে, এটা কিন্তু অনেকটা গাণিতিক হিসাব নিকাশ। তাহলে যদি আপিল অ্যালাউ হয়, তাহলে নিচের কোর্টের এটা কি আর থাকে না থাকে না, উল্টে যায়, উল্টে যায়, উল্টে যায়, নাকি যে উল্টে দিলাম, তুমি যা করছো সঠিক করো না। তাহলে আপনি লিখতে হবে বাই রিভার্স, কি লিখতে হবে, বাই রিভার্স। এই শব্দটা এখন মনে হচ্ছে খুবই সহজ, পরে দেখবে লিখবে সময় রিভার্সের জায়গায় অ্যালাউইং এর জায়গায় রিভার্স, রিভার্সের জায়গায় অ্যালাউ, বা উল্টে যাবে, বুঝছেন? বাই রিভার্সিং। এবার আসেন বাই রিভার্সিং, কি রিভার্স করছে, ওই জাজমেন্টটা, ওই যে নিচের জাজমেন্টটা, নাকি নিচের জাজমেন্ট এন্ড ডিক্রি, খেয়াল আছে? বাই রিভার্সিং দা, নিচের কোর্টে কি করছে এটা পরে, আগে কেন পারে, আগে আমি যেটাতে থাকি এটা থাকে না, সে কি রিভার্স করছে, ওই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে একটা রায় ডিক্রি ছিল, এটার উল্টে দিচ্ছে, এটাই তো। তাহলে বাই রিভার্সিং দা জাজমেন্ট এন্ড কি, জাজমেন্ট এন্ড ডিক্রি, জাজমেন্ট এন্ড ডিক্রি ডেটেড, নাকি ডেটেড ডট 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 ডট, ডিক্রি সাইন্ড অন, ওই শব্দটা আনতে হবে, ডিক্রি সাইন্ড অন ডট 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 ডট। ওকে, এবার কি, এবার কি, পাসড বাই, ওই যে কোর্টের নাম, ওই যে কোর্টের নাম, পাসড বাই দা লার্নেড, লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, নাকি সোয়ানসো সোয়ানসো। এরপরে কি, সুট, সুট যখন যেটা পাবেন, সুট ইন, ইন সুট নাম্বার, আপনি বললেন সুট, টাইটেল সুট নাম্বার, সুট নাম্বার ডট 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 ডট, নাকি ডট 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 আসছে তো। এবার কি, এবার কি, আহা, এটা কি রেজাল্ট, রেজাল্ট নাকি, মানে হিসাবের লগে মিলান না, রেজাল্ট, রেজাল্ট দিয়েছে, কি করছে, সুটের কি করছে, ডিসমিসিং দিয়েছে, ডিসমিস করছে, বুঝছে না? এই যেভাবে মিলাতে হবে, হ্যাঁ, কিছুটা মজা পাইলেন না, মাথায় ঢুকান, কিছুটা লিখে রাখেন, মাথায় ঢুকান, আগে মাথায় ঢুকান তারপরে খাতা, নাকি এই সূত্রটা চর্চা করেন, এই আজকে কয়েক সপ্তাহ ধরে এই সূত্রটা চর্চা করেন, তাহলে দেখবেন যে এখনো পর্যন্ত অনেকের আপনি বলা ঠিক না, আমাদেরও অনেকেরও ভুল হচ্ছে। আমরা যারা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্র্যাকটিস করতেছি, এই রিভার্সের জায়গায় অ্যাফার্মিং এর জায়গায়, এই রিভার্সের জায়গায় অ্যাফার্ম, অ্যালাউ, ডিসঅ্যালাউ করে দিছি, এগুলা বুঝছেন? তো এই জন্য এটা একটু মাথায় রাখতে হবে এই সূত্রটা। আর হলো প্র্যাকটিস, আর হলো প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন ধরে ধরে মিলাইতে হবে, বুঝতে পারছেন, মিলাইতে হবে। আপনি দেখবেন যে অনেক জায়গায় আপনি বইয়ের মধ্যে ভুল, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, বা নিজেও ধরতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে কস্ট ডেটা মেক করা হলো খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? তো তাহলে আজকে এতটুকুই থাক, হ্যাঁ, এটার মধ্যে স্যার ইনশাআল্লাহ আগামী দিন আমরা আরো ডিটেলস যাবো, আর প্রশ্ন ধরে ধরে আগাবো, বুঝছেন? ডিটেলস কোশ্চেন গুলো, লেটেস্ট কোশ্চেন গুলো দিয়ে, হ্যাঁ, এই যে 24, 22, 23 লেটেস্ট জানবেন, সবাই বই বই রাখবেন, হ্যাঁ, যে কোনো একটা বই রাখবেন, খাতা রাখবেন, আর আপনারা একটু বই পড়তে রাখবেন, হ্যাঁ। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।